গত ১ জুন রাস্তার পাশের জঙ্গল থেকে লংদু উপজেলা যুবলীগের এক নেতার লাশ উদ্ধার হওয়ার জেরে রাঙামাটির ওই উপজেলা সদরের ৪টি গ্রামের অন্তত ২০০ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যুবলীগ নেতা হত্যায় পাহাড়ি কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত, বাঙালিদের এমন সন্দেহের প্রতিক্রিয়াতেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় পাহাড়িদের। রাঙামাটির লংদু উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এরপর থেকেই দুর্গম এলাকায় জঙ্গলের ভেতর পরিত্যক্ত ঘর আর গাছতলায় আশ্রয় নিয়েছে। ১৯৭৯ সালে প্রায় ৪ লাখ ভূমিহীন বাঙালি কৃষককে সেটেলার হিসেবে পার্বত্য চট্টগ্রামে নিয়ে পুনর্বাসিত করার পর থেকেই সেখানে পাহাড়ি ও বহিরাগত বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব, পাহাড়িদের সশস্ত্র আন্দোলনের সূচনা আর তা প্রতিরোধে সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ থামানোর অভিপ্রায়ে ১৯৯৭-এর শেষে সরকার আর পাহাড়ি সশস্ত্র আন্দোলনকারীদের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল। সরকার সেই চুক্তির ৭২ ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণভাবে বাস্তবায়নের কথা বললেও যে ভূমির অধিকারের প্রশ্নে পাহাড়ে সকল অশান্তির শুরু, সেই ভূমি বিরোধ নিষ্পত্তিতে আইন তৈরি ও ৫ দফা কমিশন গঠিত হলেও কাজের কাজ কিছু হয়নি। শান্তি চুক্তিতে পাহাড়ের উন্নয়ন ও ভূমি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রতিনিধিত্বশীল রাখতে যে ৩ পার্বত্য জেলা পরিষদের সবচেয়ে কার্যকর ভূমিকা রাখার কথা, ওই এলাকায় কে স্থায়ী আর কে অস্থায়ী বাসিন্দা তা এখনো নির্ধারণ করতে না পারায় ভোটার তালিকার অভাবে ২৮ বছর প্রায় সে নির্বাচন হয় না সেখানে। শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি সমস্যার সমাধানের সূচনা আর এই বিশেষ অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণে সৎ উদ্যোগ ছাড়া লংদুর ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব কিনা এই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য ডক্টর স্বপন আদনান এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব রং। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি কাজী রিয়াজুল হক আপনাকে দিয়েই যদি শুরু করি, যে এই লংদুর ঘটনার পর আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কি খোঁজ খবর নিয়েছেন, আর এই সমস্যার আসলে কোনো স্থায়ী সমাধান সম্ভব বলে ওই এলাকার পরিবেশ সম্পর্কে আপনার যা ধারণা তাতে মনে হয় কিনা? প্রথম কথা, যে লংদুতে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাঙালিরা বাঙালিদের জায়গায় থাকবে, ব্রিটিশরা ব্রিটিশদের জায়গায় থাকবে, ফ্রেঞ্চরা ফ্রেঞ্চদের জায়গায় থাকবে, পাহাড়িরা পাহাড়িদের জায়গায় থাকবে, এটা তাদের আদি নিবাস। তো সেখানে প্রথমে যে কথাটা বলতেই হয় যে সেখানে ঠিক চট করে আমি জানি না কি উদ্দেশ্যে এই সেটেলারদেরকে তখন এখানে নিয়ে সেটেল করা হলো, যেখান থেকে এই সমস্যার সূত্রপাত হলো। এবং এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে দেখেন সংখ্যার দিক থেকে প্রায় সমান সমান একটা স্টেজে চলে গেছে। উদ্দেশ্যটা তো বোঝা যায় বোধহয়। হ্যাঁ, নিশ্চয়ই বোঝা যায়, যার যা নিজের থেকে বুঝে নিতে হবে আর কি। তো যাই হোক, আমরা এখন এটা প্রত্যাশিত ছিল না। তো এখন যেভাবে হোক না কেন, এখন যারা ওখানে আসে তারাও তো তাদের ঘরবাড়ি ছেড়ে ওখানে চলে গেছে, ওখানে সেটেল করে গেছে তারা। এখন সবাইকে নিয়ে কীভাবে সামগ্রিকভাবে ভালো চলা যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এবং সেই জন্যই আমরা অনেকদিন পরে হলো একটা আশার আলো দেখেছিলাম, যে দীর্ঘ রক্তক্ষয়ের পরে একটা আশা দেখেছিলাম যে একটা শান্তি চুক্তি হয়েছিল এবং আমরা আশা করেছিলাম যে পাহাড়ে আবার শান্তি ফিরে আসবে এবং সেই তার হাওয়া আমরা দেখতে পেয়েছিলাম প্রাথমিকভাবে। কিন্তু একটু আপনি যেটা বললেন যে ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্যাগুলো মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মানে ভূমি সমস্যাটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ভূমির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় সব সমস্যা আমরা যতই করি না কেন আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এবং এই কারণে বারবার এই ঘটনা ঘটবে, এরকম ঘটনা ঘটতে পারে। তবে আমি মনে করি যে এই জাতীয় ঘটনা যখন যাতে না ঘটে, আমরা একটা শান্তির দিকে এগিয়ে যেতে পারি, আমরা ভূমি সমস্যার একটা সমাধান করতে পারি, এইভাবে আমাদেরকে সবাইকে মিলে আমাদের এগোতে হবে। এবং আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও এবারে সেদিন যে দুঃখজনক ঘটনাটা ১ তারিখে বা ২ তারিখে এবং ২ তারিখে ঘটেছে, সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পার্টিকুলার ইনসিডেন্সটাকে কেন্দ্র করে না, এই ইনসিডেন্সটার উপর না, এই ইনসিডেন্সটাকে কেন্দ্র করে আমরা কীভাবে একটা সিস্টেমেটিক সমস্যা যে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কীভাবে আমরা একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমরা একটা কংক্রিট সাজেশন নিয়ে সেখানে বুঝতে পারি, কীভাবে আমরা একটা রিসার্চ বেসড আমরা একটা
রিপোর্ট তৈরি করতে পারি যেটার ভিত্তিতে এই সমস্যাগুলো যাতে আগামীতে না স্থায়ী সমাধান পরামর্শ দিতে চান আপনারা এক্স্যাক্টলি সরকারকে। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। আমি তাহলে আপনার কাছে এরপরে যখন ফিরবো আমি জানতে চাইবো যে এর আগেই রুমেল চাকমার ঘটনায়ও যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুবরণ করেছেন সেই বিষয়েও আপনারা তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং আপনাদের একজন সদস্য গিয়ে ঘুরেও এসেছেন সেখান থেকে আপনারা কোনো পরামর্শ বের করতে পেরেছেন কিনা এখন পর্যন্ত, সেই প্রসঙ্গে আমি ফিরবো আপনার কাছে। কিন্তু সঞ্জিত দ্রং, আপনার কাছে যেতে চাই যে আসলে তো বোধহয় ভূমির সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। মানে কে ওখানের মানে স্থায়ী বাসিন্দা, কে নন, কার থাকবার নৈতিক অধিকার আছে, কার নাই, কার এই দেশ বেশি দেশ, এই তো বোধহয় মূল সমস্যা। এবং পার্বত্য শান্তি চুক্তিতে তো সে কথাটা খুব ভালোভাবে বুঝে ভূমি সমস্যার সমাধানকে খুব বড় গুরুত্ব দেওয়া হয়েছিল, ওই অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। অনেক ধন্যবাদ। যেটাকে আমরা শান্তি চুক্তি বলি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটা 1997 সালে হয়, তার মূল বক্তব্য ছিল যে পার্বত্য চট্টগ্রাম হবে শব্দটা উপজাতি অধ্যুষিত অঞ্চল বা আদিবাসী অধ্যুষিত অঞ্চল। ওখানে উপজাতি লেখা আছে। হ্যাঁ, এবং এই অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হবে। বৈশিষ্ট্য সংরক্ষণ করা হবে মানে নিশ্চয়ই রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি নিশ্চয়ই আপনার এই মানিকগঞ্জের মতো বা ময়মনসিংহের মতো হবে না। তার মানে ওখানে যে বিশেষ সংস্কৃতির এবং জাতিসত্তার মানুষেরা আছেন, পাহাড়ি মানুষ, চাকমা, মারমা, ত্রিপুরা, এরকম যে আপনার 13টা জাতিসত্তার মানুষেরা আছেন, তাদের সংস্কৃতি সংরক্ষণ করা হবে, তাদের বিশেষ অধিকার সংরক্ষণ করা হবে। এমনকি আপনার কলোনিয়াল সময়েও, ব্রিটিশ আমলেও আপনার কিছু আইন দ্বারা আপনার পার্বত্য চট্টগ্রামের এই আদিবাসী মানুষদেরকে আপনার আইনি সংরক্ষণ দেওয়া হয়েছিল, প্রোটেকশন দেওয়া হয়েছিল, যে ওখানে জমি কেউ যদি সেখানে বসতি করতে চায়, জমি ক্রয় করতে চায়, একটা নিয়মের মধ্য দিয়ে তাদেরকে যেতে হতো। এরকম একটা স্পেশাল প্রোটেকশন বা স্পেশাল মেজার্স পৃথিবীর অনেক দেশের আদিবাসী বা সংখ্যালঘুদের জন্য আছে। স্যার এটা ভালো জানেন, ভারতে আছে, পৃথিবীর অনেক দেশে আছে, যে মাইনরিটি পিপলদের জন্য, জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য রাষ্ট্রকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়। তো পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা ছিল, সেই চুক্তিতেও কিন্তু অনেক রক্তক্ষয়, অনেক সংগ্রাম, অনেক জীবন প্রাণ নাশের পর উভয় পক্ষ থেকে পাহাড়িদের মধ্যে অনেকে নিহত হয়েছেন, বাঙালিদের মধ্যে অনেকে নিহত হয়েছেন, আমাদের সেনাবাহিনীর বন্ধুরা নিহত হয়েছেন। তারপরে একটা উপলব্ধি হয়েছে যে সামরিক শক্তি দিয়ে না, একটা রাজনৈতিক একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা হবে। এটা 20 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এটা পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন একটা আইন হয়েছে। আইন প্রথম দিকে আইনটা ঠিকমতো আইন হয় নাই, পরবর্তী সময়ে আপনার গত বছর এটা চূড়ান্তভাবে সংশোধিত আকারে গৃহীত হয়েছে। এখনো বাস্তবায়নের কাজ শুরু হয় নাই। লংগদু যে ঘটনা ঘটেছে, এটা অবশ্যই স্যারের মতো আমি বলবো যে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত, এবং এটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যিনি নিহত হয়েছেন বাঙালি নয়ন, যিনি নিহত হয়েছেন, তা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকেও আমাদের আইনের আওতায় এনে এটা বিচারের দ্বারা দাঁড় করাইতে হবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হামলা হয়ে গেল, আইন নিজের হাতে তুলে নিয়ে এতগুলো বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হলো, ছাড়খাড় করা হলো, এটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। তো রাষ্ট্রকে তো দুইটাই দেখতে হবে। যিনি নিহত হয়েছেন নয়ন, যুবলীগের নেতা, তার পরিবারও আছে, তারও বেঁচে থাকবার অধিকার আছে, এবং তার প্রতিও আমি একজন আদিবাসী মানুষ হিসেবে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। সেটাও আমাকে রাষ্ট্রকেই দেখতে হবে। আবার এই ঘটনার পর যে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, বাড়িঘর পুড়ে গেল, একজন নিহত হলো, এখনও খোলা আকাশের নিচে বা মন্দিরে আশ্রয় নিয়ে আদিবাসী পাহাড়ি মানুষেরা আছেন, এই উভয় দায়িত্ব রাষ্ট্রকে পালন করতে হবে। আমি মনে করি সেই জায়গায় আমাদের রাষ্ট্র বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিন্তু ডক্টর স্বপন আদনান, যত এই ব্যর্থতার দৈর্ঘ্য লম্বা হচ্ছে, বিষয়গুলো আরো আসলে জটিল হয়ে উঠছে কিনা? কারণ 1979-তে যে 4 লাখ মানুষকে ওখানে নিয়ে একরকম বসিয়ে দেওয়া হয়েছে, মানে আদিবাসী, উপজাতি, বাঙালি, এই রেশিওকে ওলটপালট কিছুটা করে দেওয়ার জন্য, সেই মানুষরা তো এখন পরিবার পরিজন নিয়ে আসলে একটি প্রজন্ম তারা ওখানে আছেন, কাজে তাদেরও তো বৈধ অধিকার আছে। কিন্তু এই পরিমাণ অবিশ্বাস নিয়ে আসলে দুই জাতিসত্তা পাশাপাশি বাস করে কি করে? এটা একদম গোড়ার সমস্যা। কারণ এই যে সেটলার বাঙালি যাদেরকে বলা হয়, তাদেরকে নেওয়া হয় একটা উদ্দেশ্যে, এটা কাউন্টার ইনসার্জেন্সির ব্যাপার, অর্থাৎ বিদ্রোহ দমন স্ট্র্যাটেজির অংশ হিসেবে।
কাজে গোড়ার থেকেই তাদেরকে নেওয়ার পর তাদেরকে বোঝানো হয় যে শত্রু হচ্ছে পাহাড়ি এবং দেশকে রক্ষা করতে হলে এখানে তাদেরকে অবস্থান শক্ত করতে হবে। শুধু তাই নয়, এই 4 লক্ষ মানুষের কথা আপনি বলেছেন, বিদ্রোহ দমনে কিভাবে তাদের মানে কেন বিদ্রোহ দমনের জন্য কিভাবে তাদের নেওয়া হলো? সেটার যুক্তিটা ছিল এরকম, এটা আমাদের যুক্তি না, কিন্তু যারা সরকারে সামরিক বাহিনীতে যারা এটা করেন সেটা হচ্ছে যে ওখানে যে প্রতিরোধ আন্দোলন ছিল জনসংহতি সমিতির, তাদের একটা পপুলার বেস ছিল এবং সেই বেসটার 80% 90% মানুষ ওই অঞ্চলে ছিল পাহাড়ি। কাজে ওই জনসংখ্যার অনুপাতটা উল্টে দেওয়াটাই একটা বড় হিসাবটা হলো যে যদি কোনোভাবে পাহাড়িদেরকে নিজ দেশে মাইনরিটি বানানো যায় এবং বাঙালিদেরকে এনে মেজরিটি করা যায়, তাহলে রাষ্ট্রীয় আনুগত্য লয়্যালটি অনেক বেশি এখানে হবে। কিন্তু মানুষ শুধু ওইভাবেই ওইটুকু না, তাদেরকে অনেকভাবে মানে যাকে বলা হয় যে তাদের মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে শুধু তোমরা যেখানে থেকে আমাদেরকে সমর্থন করবে, রাষ্ট্রকে করবে তা না, তোমরা যেভাবে পারো নানাভাবে পাহাড়িদেরকে এখান থেকে চলে যাওয়ার, সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাতে করে এই জায়গা আমরা পাই। এবং যার ফলে আমরা দেখছি যে বাঙালিরা প্রথম যাওয়ার পরেও তারা অর্ধেকের একটু কম ছিল, কিন্তু এখন তারা অর্ধেক জনসংখ্যা পার হয়ে গেছে। এবং আপনি যেটা বলেছেন সেটা খুব সত্যি, সেটা হচ্ছে যে যারা প্রথমে গেছিল তারা দেশে বিভিন্ন অঞ্চল থেকে নদী শিকস্তি মানুষ গেছিল, তাদেরকে বোঝানো হয়েছিল তাদেরকে সরকার যে ফ্রি জায়গা দেবে, রেশন দেবে ইত্যাদি। কিন্তু এখন তো সেই রেশনও 3 বছরের বদলে বহু বছর চলছে এবং আপনি যেটা বললেন যে তাদের সন্তান সন্ততি হয়েছে, তাদেরও তো এখন একটা বৈধ অধিকার আসলে জন্মে গেছে, কারণ এত লম্বা সময় তারাও তো একটা প্রজন্ম পার হয়ে গেছে। এটাই তো হিসাবটা ছিল যে কোনোভাবে যদি ডেমোগ্রাফিটাকে বদলে দেওয়া যায়, পলিটিক্যাল ডেমোগ্রাফি, তাহলে এইখানে একটা কলোনির মতো, হ্যাঁ, কলোনিতে সেটেলাররা গিয়ে দখল করে বসলো। ডক্টর স্বপনের তো অনেক রিসার্চ আছে, আমি জানতে চাই পৃথিবীর তো বহু দেশ আছে, বহু দেশে বিভিন্ন জাতিসত্তার লোকেরা আছে, তারা কি একসঙ্গে বসবাস করছে না? আমাদেরকে ওখানে সেটেল করে ব্যাপার এখন যেতে চাচ্ছেন, এটা অনেক বড় বিষয়। আমি না না আমি আমাদের ফোকাস করি, আমি শেষ করি। পাশাপাশি থাকা সম্ভব কিনা, হয়তো সেই পাশাপাশি থাকা সম্ভব কিনা, পাশাপাশি থাকা সম্ভব হতো যদি পাহাড়িদেরকে তাদের জায়গা দখল করার, বেদখল করে তাড়িয়ে দেওয়ার, উৎখাত করার স্ট্র্যাটেজিটা না থাকতো। যদি এরকম হতো যে কলোনিতে গিয়ে সেটেলাররা বসবাস করছে, তাহলে একটা কথা ছিল। কিন্তু জিনিসটা তো সাউথ আফ্রিকার মতো হয়েছে যে খালি যে শ্বেতাঙ্গ সেটেলাররা গিয়ে ওখানে বসেছে তা তো না, তারা কৃষ্ণাঙ্গদের জায়গা জমি সব দখল করে নিয়েছে। এবং এখানে যেহেতু জায়গা জমির ওপরে পাহাড়িদের জীবিকা, তাদের অস্তিত্ব, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, আইডেন্টিটি সব কিছু নির্ভর করে, কাজেই তাদেরকে যদি উৎখাত করে দেওয়া হয় তাহলে তারা তো একটা পয়েন্টে গিয়ে তারা তো প্রতিরোধ করবেই। একটা জাতিকে যদি নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার ব্যবস্থা হয়, তারা তো প্রতিরোধ করবেই। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই তো বলতে পারি যে বাংলাদেশে যখন পাকিস্তানি শাসন এদেশের মানুষকে একদম ঠেলে দিল, তাদের পিঠ দেওয়ালে ঠেকলো, তখন তারা প্রতিরোধ করেছে। আমরা এটারই এক ধরনের পুনরাবৃত্তি দেখছি পার্বত্য চট্টগ্রামে, যদিও স্কেলটা অনেক ছোট, পুরো দেশ না, দেশের একটা অংশ, কিন্তু বাস্তবে তো এটা হয়েছে। এবং নবনীত, এটা ছাড়াও আরও পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে অনেক অন্যায় হয়েছে, অনেক গণহত্যা হয়েছে। তো এগুলো যদি একটা সুবিচার হতো, অনেক জমি অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, যদি এগুলোর একটা সুবিচার হতো, মানুষ যদি প্রশাসনের কাছে, সরকারের কাছে আবেদন করে একটা প্রতিকার পেত, তাহলে তো একটা আস্থা থাকতে পারতো। কিন্তু আমি একটা বিরতির পরে মানে একটা আপনার দীর্ঘ গবেষণার অভিজ্ঞতা কি বলে জানতে চাইবো যে আসলে এই জটিল ভূমি সমস্যা, এবং যেটা সঞ্জীব রং বলছিলেন, যেটা একটা বিশেষ ব্যবস্থাপনায় সেই ব্রিটিশ আমল থেকে চলছে, সেখানে এখনো সেই সমস্যা সমাধানের আমরা শুরুও না করে আসলে কোনো স্থায়ী সমাধান, কোনো সহাবস্থান, কোনো কিছুই সম্ভব হবে কিনা, আমি এই প্রসঙ্গটি আরো জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। রাজকাহনে ডক্টর স্বপন আদনান, আপনারকে যে প্রশ্নে গিয়েছিলাম যে এখন কি একটি সহাবস্থানের সমাধানের সূত্রে যেতে হবে কিনা, মানে এরকম ঘৃণা বিদ্বেষ নিয়ে তো মানে যে এক জাতির লাশ পাওয়া গেল তো আরেক জাতিকেই দোষী মনে করা হলো,
এই অবস্থাটি তো আসলে মানে খুব কাম্য হতে পারে না, কিন্তু এর সমাধান কি ভূমি সমস্যার সমাধানের মধ্য দিয়ে করতে হবে কিনা, কিন্তু সেদিকে কোনো অগ্রগতি হচ্ছে না কেন? আমি এই ঘটনার থেকে শুরু করে বৃহত্তর পটভূমিতে একটু যাই। যদি যায়। হ্যাঁ, একটা হচ্ছে যে এই ক্ষেত্রে ঘটনাটা 1 জুন যখন এই যুবলীগ নেতার মৃতদেহ পাওয়া যায়, তখনই পাহাড়িরা জানতে পারে যে এটার নিয়ে লাশ নিয়ে একটা মিছিল হওয়ার কথা আছে, এবং তারা সেই রাত্রেই তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে গিয়ে বলে যে আমরা এইটা আশঙ্কা করছি, যদি কালকে মিছিল হয় তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। এবং আমাদের দেশের ইতিহাসে এটা খুব টিপিক্যাল মানে একটা শুধু জিনিস। রামু থেকে নাসিরনগর থেকে মানে এটা পাহাড় পর্যন্ত যেতে হয় না আসলে। এবং একটা লাশ নিয়ে যদি একটা গ্রুপ যায় ঠিক অন্য সম্প্রদায়ের বাড়ির পাশ দিয়ে, একটা গন্ডগোল লাগাটা খুব স্বাভাবিক। এবং এই দেশের প্রশাসনের যারা মানে তুখোড় মানুষ, তারা সবসময় যেটা করতেন যে 144 ধারা আগে ভাগে জারি করে দিতেন, যাতে করে এই দুইটা গ্রুপ একসাথে না লাগতে পারে, সেটা মহররমের মিছিল হোক আর পূজার ইয়ে হোক। কিন্তু এখানে যেটা হলো যে 144 ধারা জারি করা হলো পরে, ঘটনার মানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, কিছু মানুষকে হত্যা করার পর, 1 নম্বর। 2 হচ্ছে জারি করার পরেও কিন্তু আগুন জ্বালানো এবং আক্রমণ চলল। তো তখন প্রশ্ন হচ্ছে যে ওখানে প্রথমে তো স্থানীয় কর্তৃপক্ষের কাছে ইয়ে চাওয়া হয়েছিল, প্রোটেকশন চাওয়া হয়েছিল আগাম নোটিশ দিয়ে। তারা আশ্বাস দিচ্ছিলেন কিচ্ছু হবে না, আমরা মিছিলের পারমিশন দিচ্ছি, এটা তাদের গণতান্ত্রিক অধিকার বলা হলো, ঠিক আছে, সবই সত্যি কথা। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদেরকে রক্ষা করার ব্যবস্থাটা তারা বললেন যে তারা করবেন, কিন্তু তারা করেন নাই, তাদের উপস্থিতিতে এগুলো হয়েছে। এইটা আমি আপনার বৃহত্তর প্রশ্নে ফিরে আসি, সেটা হচ্ছে যে এটা জাস্ট একটা দৃষ্টান্ত যেখানে মানুষকে একটা আশ্বাস দিয়ে সেটা রক্ষা করা হয়নি, এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের জমি জমা সম্ভাব্যভাবে দখল হতে পারে, মানে পটেনশিয়ালি সেই ধরনের একটা অবস্থা এসেছে। এখন শান্তি চুক্তি 1997 সালে যেটা হয়, যেটা আপনার প্রশ্ন ছিল যে তারপরে সহাবস্থানের পরিস্থিতিটা কেন আসছে না, সেটা হচ্ছে শান্তি চুক্তির উদ্দেশ্য তো ছিল ভালো, যে সংঘাত বন্ধ হবে এবং যে বিরোধগুলো আছে এগুলো নিষ্পত্তি হবে, যার যার অধিকার বুঝিয়ে দেওয়া হবে, এবং একটা স্থানীয় শাসন ব্যবস্থা তৈরি করা হবে যেটা দিয়ে গণতান্ত্রিকভাবে ওই এলাকায় চলবে। কিন্তু বাস্তবে কী হচ্ছে? বাস্তব হচ্ছে যে এই শান্তি চুক্তির যেসব ধারা ইমপ্লিমেন্টেড হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সংবেদনশীল সেন্সিটিভ বিষয়গুলো হয়নি। আপনি জমির কথা বলেছেন, ভূমি বিরোধ নিষ্পত্তি, এটা ছাড়া কে ওখানে ভোটার হবে, কে ওখানকার স্থায়ী নাগরিক, এটারও নিষ্পত্তি হয়নি। এবং শান্তি চুক্তিটাকে কার্যকর করার জন্যে যে রেগুলেশনসগুলো দরকার, যে আইনগুলো করা দরকার, সেগুলো কিছু করা হয়নি। যে সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়নি, তাদেরকে সামর্থ্য দেওয়া হয়নি। কাজেই কাগজে কলমে এটা থাকলেও বাস্তবে এই শান্তি চুক্তি বাস্তবায়িত করার উপায় নেই। জাস্ট আর দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে যদিও শান্তি চুক্তি এইসব প্রক্রিয়া যার ফলে ওখানে সংঘাত হয়েছিল সেটা বন্ধ করার চেষ্টা করেছিল, বাস্তবে আমরা দেখি যে মানুষের অনুপ্রবেশ আসা বাইরের থেকে এটা কিন্তু বন্ধ হয়নি। এমন না যে ডেমোগ্রাফিক আপনার ইমিগ্রেশনটা বন্ধ হচ্ছে। 2, জমি বেদখল করার প্রক্রিয়া যেটা আগে ছিল সেটা এখনো চলছে, এবং এখন বড় বড় কোম্পানি এবং ব্যবসায়ীরা ঢুকে গেছে, রিয়েল এস্টেট ব্যবসায়ী। জি, সঞ্জীব দ্রং, আপনার কাছে যেতে চাই যে আসলে শান্তি চুক্তির পর সেই ভূমি বিষয়ে কোনো বিরোধের নিষ্পত্তি বা সেটি তো হয়নি বটেই, কিন্তু খুব জটিল, মানে পাহাড়িদের নিজেদের কাছে কাগজপত্র নাই, একটা দীর্ঘ সময় ধরে তারা একরকমের সমবায়ের মাধ্যমে জুম চাষ করে আসছিলেন। পাহাড়ি জনগোষ্ঠীর তো নেতৃত্ব নেওয়ার কথা ছিল শান্তি চুক্তিতে, তো সেই কথাটাইও ছিল যে এই সকল সমস্যা সমাধানে, এবং আমরা অনেক সরকারি প্রশাসনিক পদে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব দেখেছি এই শান্তি চুক্তির পর থেকে, তাতেও কোনো লাভ হচ্ছে না কেন? মূল বিষয়টা হলো যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মূল স্পিরিট যেটা বা মূল বক্তব্য বা মূল ধারাগুলো কিন্তু বাস্তবায়িত হয় নাই। এটা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বলে যে আপনার ওই 72টা ধারার মধ্যে আপনার 48টা হয়েছে, আমরা এইভাবে হিসাবটা করি না। ধরেন আপনার একটা গাড়ি যদি তার, আপনি বললেন যে 4টা চাকা আছে, 4টা দরজা আছে, সব কিছু বডি আছে, কিন্তু গাড়ি চলে না,
তো আসলে মূল বিষয়গুলো আপনার বাস্তবায়িত হয় না। যেমন আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রামের সব কিছুর জন্য দায়িত্ব নেওয়ার কথা, মানে 3টে জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরেন্দ্র বধিপ্রিয় লারমা, এবং উনি নিজে বারবার আক্ষেপ করে বলেন যে উনার ক্ষমতা বা উনার কথা আসলে কেউ শোনে না। এই যে ঘটনাগুলো ঘটে, সেটা কার্যকর করতে তো আবার পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন হতে হবে, তারপরে ওইগুলো হয় নাই। তারপরে ডক্টর স্বপনারা যেটা বলেছেন, আঞ্চলিক পরিষদ জেলা পরিষদের যে বিধি হওয়ার কথা, বিধি হয় নাই। এটা স্যার ভালো জানবেন যে বিধি যদি না হয়, টাকা পয়সাও তাদের কাছে বিধি হয় নাই। তারপরে আপনার ভূমি বিষয়টা মূল, সেটা তো হয়ই নাই গত আপনার 20 বছরেও। তো এই ধরনের মূল বিষয়গুলো, তারপরে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সবগুলো। আর একটা বড় ব্যাপার হলো যে 3 পার্বত্য জেলায় আপনার এই চুক্তির আগের পর্যায়ে যে অবস্থায় ছিল, সেনাবাহিনীর যে শাসন বা কর্তৃত্ব সেটা কিন্তু আছে। কিন্তু অনেকগুলো ক্যাম্প তো তুলে নেওয়া হয়েছে, মানে অর্ধেকেরও বেশি ক্যাম্প। এখানে আমার কাছে সংখ্যাটি আছে। মূল বক্তব্যটা কিন্তু এরকম যে আমাদের সেনাবাহিনীর বন্ধুরা তো থাকবেন, তারা রাঙ্গামাটিতে, বান্দরবানে, খাগড়াছড়িতে, ময়মনসিংহে, টাঙ্গাইলে, শেরপুরে আমাদের সেনাবাহিনীর বন্ধুরা, এমনকি ক্যান্টনমেন্ট থাকবেন। কিন্তু আমার কথা হলো সেনাবাহিনীর কর্তৃত্ব বা সেনাবাহিনীর শাসন বা সেনাবাহিনীর কি বলবো, যে অপারেশন সেখানে থাকবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রাম, স্যার ভালো জানবেন এটা, যে পার্বত্য চট্টগ্রামে আপনার জেলা প্রশাসনের পাশাপাশি বা আরো শক্তিশালী সেখানে আমরা সেনা কর্তৃত্ব বা অপারেশন উত্তরণ নামে সেটা এখনো চলমান আছে। সেই জন্য আপনি দেখবেন যে সেখানে নানা রকম দ্বৈততা পার্বত্য চট্টগ্রামে আছে, এবং এই দ্বৈততার মধ্যে আমরা অলিখিতভাবে আমরা বলি যে সবচেয়ে শক্তিশালী ওখানে সেনাবাহিনী, তারপরে তো সরকার বা প্রশাসন, এবং যাদের সবচেয়ে সেখানে কি বলে নিয়ন্ত্রণ থাকবার কথা, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, তাদেরই সেখানে বলতে গেলে কোনো নিয়ন্ত্রণ নাই। তো এইটাই হলো মূল আপনার কি বলবো যে ট্র্যাজেডি বা দুঃখজনক ঘটনা, যে 17 বছরে 119টি সেনা ক্যাম্প প্রত্যাহার হয়েছে বলে গত বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। সেনা ক্যাম্প প্রত্যাহার হয়েছে, আবার এখান থেকে সেটা আরেক জায়গায় চলে গেছে, ধরেন কাপ্তাই ব্রিগেড থেকে সেটা আরেক জায়গায় চলে গেছে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো, আমাদের বক্তব্য হলো সেনাবাহিনী এবং তার আমাদের বন্ধুরা থাকবেন সেখানে, কিন্তু সেনাবাহিনীর শাসনটা সেখানে থাকবে না। যেমন সেনাবাহিনী যেভাবে টাঙ্গাইলে আছে, সেনাবাহিনী যেভাবে মির্জাপুরে আছে, সেনাবাহিনী যেভাবে সিলেটে আছে, সেভাবে আরেকটি কথা ছিল যে যারা এর আগে কাপ্তাই লেকে করবার সময় বা অন্য কোনো সময় চলে গেছেন ত্রিপুরায় বা অন্য কোথাও, তারা ফিরে আসবেন, ফিরে এসেছেন তারা। তো এত খারাপ অবস্থা যেখানে, সেখানে যে তারা আবার ফিরে এলেন এবং তাদের কেউ কেউ পুনর্বাসিত হয়েছেন, একটা অংশ হননি এখনো, কিন্তু আবার ফিরছেন তো পাহাড়িরা আপনার চুক্তির পরে যারা ভারত প্রত্যাগত, ভারতে যারা আশ্রয় নিয়েছিলেন যুদ্ধের সময়, তারা ফিরে এসেছেন এই কারণে যে তারা তাদের জায়গা জমি ফেরত পাবেন। আমার জানা মতে সেটার জন্য টাস্ক ফোর্সটা আছে, টাস্ক ফোর্স আসলে কার্যকর না, এবং পাহাড়িরা তাদের জায়গা জমি তো ফিরতে পারেন নাই তো, এবং এটা আমার কাছে যদি হিসাব নাই, কিন্তু টাস্ক ফোর্স আসলে কোনো কাজ করতে পারেন নাই, এবং ভারত প্রত্যাগত যারা, তারা তাদের জায়গায় জমিতে কিন্তু ফিরতে পারে নাই, সেই সমস্যার সমাধান হয় নাই। অনেক আশা নিয়ে তারা ফিরেছিলেন। আরেকটি প্রশ্ন আপনাকে করতেই চাই যে পাহাড়িদের এই সমস্যা, মানে ধরুন খুব অল্প জমি তো আসলে সকলের জমি, এবং তার মধ্যে পাহাড়িদেরও তো জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে, জমির অভাবের প্রসঙ্গটিও আসছে, যে সে কারণে এক রকমের খাদ্যাভাব হচ্ছে, যথেষ্ট চাষের জমি নাই, জীবন জীবিকার সমস্যা হচ্ছে, সেগুলো যেমন হচ্ছে, তেমনি পাহাড়িদের রাজনীতিতেও তো একটা অনৈক্য আছে। সেটা কি কোনোভাবে প্রভাবিত করছে শান্তি চুক্তির বাস্তবায়ন? মানে ধরুন জনসংহতি সমিতি যে চুক্তি সই করেছে, ইউপিডিএফ তো সে চুক্তির বাস্তবায়ন চায় না। কিন্তু আমরা সবাই আসলে যখন পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়, আমরা সবাই, এমনকি আমি মনে করি একটা শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবেও সবার কাছে প্রশংসিত হয়েছিল সেই চুক্তি, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারও পেয়েছিলেন। এটা ক্ষুদ্র অংশ, এটা তো হবেই, এটা ক্ষুদ্র অংশ যারা বলেন যে তারা আরো বেশি স্বায়ত্তশাসন বা আরো বেশি অধিকার তারা চান, যে কারণে তারা চুক্তি বিরোধিতা করেছেন। কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে আরো বেশি অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম, সেটা কিন্তু আমরা দেখিনি। কিন্তু সেই হিসাবে আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা হলো যে পাহাড়িদের মধ্যে বড় ধরনের অনৈক্য বা বড় ধরনের কনফ্লিক্ট কিন্তু নাই। সবাই কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির সফল বাস্তবায়ন চেয়েছিলেন, এবং এটা যদি বাস্তবায়িত হতো, চুক্তি যদি 20 বছর হয়ে গেছে, যথাসময়ে যথাযথভাবে বাস্তবায়িত হতো, আমি মনে করি ওই ছোট ছোট যে কি বলে বিভক্তি, সেগুলো কিন্তু দূর করা সম্ভব হতো। কাজী রিয়াজুল হক, আপনার কাছে জানতে চাইবো যে রোমেল চাকমার ঘটনার পরেও আপনারা প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তদন্ত কমিশন গঠন করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রোমেল চাকমা নিহত হয়েছেন বলে অভিযোগ।
আপনি বলছিলেন যে আপনারা একটা পরামর্শ মানে একটা সমন্বিত পরামর্শ দেবার চেষ্টা করছেন সরকারকে যে কিভাবে ওইখানে একটা সমাধানে পৌঁছানো যায়, স্থায়ী সমাধানে। সেই ঘটনা থেকে কি কোনো পরামর্শ বেরিয়ে এসেছে আপনাদের তদন্তে? না, রমেল চাকমার ঘটনাটা তো সেদিন ঘটলো। রমেল চাকমার জন্য আমরা যে তদন্ত কমিটিটা করেছিলাম, সেই তদন্ত কমিটিটা এখনো কাজ করছে। বিকজ ইটস এ ভেরি লেন্দি প্রসিজিওর, এবং বিষয়টাও খুব জায়গাটাও অনেক দূরে, এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে হাজির করাটাও বিভিন্ন সময় অনেক সমস্যা হয়। তো সব মিলে টিলে তারা কাজ করে যাচ্ছে, এবং আমার সাথে আজকেও কথা হলো কমিটির সঙ্গে। তারা বললো, আমাকে বলেছে যে তারা নেক্সট উইকে তারা এই রিপোর্টটা আমাদের কাছে দেবে। এটা কিন্তু একটা প্রাইমারি রিপোর্ট হবে। এই প্রাইমারি রিপোর্ট, এইটার প্রাইমারি রিপোর্ট এখন যে ঘটনাটা লংদুতে যে ঘটনাটা ঘটলো গত 1 তারিখে বা 2 তারিখে এবং 2 তারিখে, এই ঘটনাগুলো সবগুলো ঘটনাগুলো একত্রিত করে আমরা একটা কনক্লুসিভ বা ইয়েতে যেতে চাচ্ছি আর কি, রিকমেন্ডেশনে যেতে চাচ্ছি যে আমাদের বিভিন্ন স্টেজে যে সমস্যাগুলো আছে, যেমন একটা কথা একটু আগে আলাপ হলো যে আমরা একসাথে বাস করতে আমাদের অবশ্যই অসুবিধার কোথায়। এখন তো যারা চলে এসেছে তাদেরকে আমরা কি করবো? তাদের সবাইকে আমরা ব্যাক করে দেবো না? সেখানে তারা থাকবে, তারা সেখানে থাকবে কি থাকবে না, সেটা একটা প্রশ্ন স্বাভাবিক হয়ে এসে যাবে। তারপর যদি তারা সেখানে থাকে, কিভাবে তারা একসঙ্গে থাকবে? পাহাড়িদের যেটা আদি নিবাস, এখন যেটুকুন তার পাহাড়িতে তো গেছে, এখন পাহাড়িরা এখন পর্যন্ত যে নির্যাতিত হচ্ছে, তাদের সম্পত্তি তার অধিকার পাচ্ছে না, যে এই শান্তি চুক্তির এতগুলো ধারা বাস্তবায়িত হয়ে যাওয়ার পরেও আমরা সেই বেনিফিটটা আমরা দেখতে পাচ্ছি না আর কি। কাজী রিয়াজুল হক, আপনি সহাবস্থানের প্রসঙ্গ বারবার তুলছেন। আপনার কাছে আমি বিশেষভাবে জিজ্ঞেস করতে চাই যে জাতীয় মানবাধিকার কমিশন, নাসিরনগর, রামু, এই ঘটনাগুলোর সাথে বাংলাদেশে এই সাম্প্রতিককালে আরো কয়েকটি জায়গার নাম আমার এখন মনে পড়া উচিত ছিল, গোবিন্দগঞ্জ, এই প্রতিটি ঘটনার সঙ্গেই যে লঙ্গ দুর্ঘটনা, মানে আপনারা একটা মিল দেখতে পান কিনা? মানে সহাবস্থানের একটা সমস্যা বাংলাদেশে আছে কিনা সমতলে এবং পাহাড়ে? না, সহাবস্থানের একটা সমস্যা তো আমরা সৃষ্টি করেছি, এটা আমাদের নিজেদের, এটা ম্যানমেড সমস্যা। এটা আমরা নিজেরা সৃষ্টি করেছি। আমাদের কিছু স্বার্থান্বেষী লোক, তারা এই সমস্ত জমিগুলোকে, এই সমস্ত জায়গাগুলোকে এদের উপর আধিপত্য বিস্তার করার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম বারবার করে, সেটা হচ্ছে যে এই যে যারা কাজগুলো করে যাচ্ছে, যাদের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে, আপনি যদি গোবিন্দগঞ্জ দেখেন, সেখানে কারা করেছিল, কারা অতি উৎসাহী এত এই কাজগুলো করলো, কীভাবে সেখানে প্রশাসন থেকে কীভাবে তারা সমর্থন পেলো, প্রশাসনের ভূমিকা পালন করলো, বা অনেকটা মানে অভিযোগ আছে সহায়তা করেছে। প্লটটাই খুব মিল পাওয়া যায়, মানে বছরগুলো ঘুরে যায়, মানে কিন্তু তারপর যে নাসিরনগরের বিষয়টা দেখেন, নাসিরনগর আমরা বলেছিলাম ক্যাটাগরিক্যালি যে স্থানীয় প্রশাসনের অদক্ষতা ছিল, তাদের ফোর্সি করা উচিত ছিল, তারা সেটা ফোর্সি করতে পারেনি। যে এরকম একটা দুটো সভা যদি করতে দেওয়া হয়, এখানে উত্তেজিত জনগণ, যেখানে গন্ডগোল হবে। ঠিক তেমনি লংদুর ঘটনাটা যদি দেখেন, এখানে তারা দেখলে যে একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, এই যে মানুষটাকে মেরে ফেলা হলো, তার তো বেঁচে থাকার অধিকার আছে, যেটা একটু আগে সন্দীপ দুরং বললেন যে তার তো হিউম্যান রাইটস ভায়োলেট করা হয়েছে, তারও তো পরিবার পরিজন, সে তো কোনো অপরাধ করেনি। তো তাকে যে মেরে ফেলা হলো, স্বাভাবিক এলাকাতে একটা উত্তেজনা হওয়া খুব স্বাভাবিক। এটা সব দেশে সব সমাজেই হয়ে থাকে। তো সেইটার পরে আমাদের যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাৎক্ষণিকভাবে, এবং ওরা কিন্তু আতঙ্কিত ছিল, ওরা কিন্তু এসে বলেছিল, সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পেরেছি না। এই যে বিভিন্ন স্টেজে কখন কোন কাজটা করতে হবে, সেই কাজটা আমরা সঠিকভাবে করতে পারছি কিনা, মানে কাদের দুর্বলতা আছে, সেগুলোর ব্যাপারে আমরা বলেছি। আর পাহাড়িদের ব্যাপারে যদি বলেন, বিশেষ করে যে পাহাড়িদের ব্যাপারে আমরা যেটা বলেছিলাম, যেটা একটু আগে বলা হচ্ছিল যে সন্দীপবাবু বলছিলেন যে ওদের কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আপনি যদি জমির ইতিহাসে যান, কীভাবে জমির সেটেলমেন্ট সিস্টেমটা শুরু হলো, কীভাবে জমির পর্চা শুরু হলো, কীভাবে জমির রেকর্ড শুরু হলো, এটা যদি গোড়াতে যান, আপনি দেখবেন কিন্তু সমস্ত জমির মালিক হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা হচ্ছে সমস্ত জমির মালিক। যে যেখানে বাস করছে সেই জমিটা তার, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু ব্রিটিশরা আমাদের দেশে যখন সেটেলমেন্ট শুরু করেছিলেন, তারা সেই পদ্ধতিতে করে দিয়েছিলেন। তো এইটার জন্য কিন্তু খুব বেশি কাগজপত্র, পাহাড়ের কোথায় কাগজপত্র পাবে, কী কাগজপত্র থাকবে, এটা তাদের স্থানীয়ভাবে ওই ব্যবস্থাটা করতে হবে আর কি। সেই জন্য কিছু ফর্মালিটিজ আছে, সিস্টেম আছে, কিছু ডকুমেন্টস আমাদের দরকার হবে, সেগুলো নিয়ে আমরা তো বসতেই পারছি না। এ ব্যাপারে আমি একটু অনুরোধ করতে চাই, আপনারা আজকের মিটিংয়ের মধ্যে দিয়ে
যে ভূমি কমিশন যে কাজটি এখন করছে সেই কাজটি, আমি ভূমি কমিশনের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছিলাম বিষয়টা নিয়ে, এই কাজটিতে কিন্তু সবাইকে সমানভাবে সহযোগিতা করতে হবে, পাহাড়িদেরকে এগিয়ে আসতে হবে। কমিশনকে মনে করতে হবে যে কমিশন আমাদেরকে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, কারণ আমরা একটা মানুষের সবচেয়ে বড় অধিকারই হচ্ছে তার ভূমির অধিকার, এবং পাহাড়িদের ক্ষেত্রে এই ভূমিটা হচ্ছে, দেখেন আমাদের দেশের যত সমস্যা সব সমস্যার মূল্যে কিন্তু ভূমি। আমি এই প্রশ্নেরই উত্তর চাইবো একটা বিরতির পর ফিরে, ডক্টর স্বপন আদনান এবং সঞ্জিত রং আপনাদের কাছে, যে বাধাটা কোথায়, কেন ভূমি সমস্যার কোনো সমাধান করা যাচ্ছে না। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর স্বপন আদনান, কাজী রিয়াজুল হক শেষ করেছিলেন যে আসলে ভূমি সমস্যা সমাধানে পাহাড়ি বাঙালি সকলকেই এগিয়ে আসতে হবে এবং তৎপর হতে হবে, কিন্তু আসলে তৎপর হতে বাধাটা কোথায়? কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে এই শান্তি চুক্তি করলেন এবং তিনি বারবার এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসছেন, এবং আওয়ামী লীগ ছাড়া ধরুন বিএনপি, জামায়াত ইসলামী এদের বিরোধিতা ছিল, কিন্তু আওয়ামী লীগ তো এই চুক্তির সমর্থক। তাহলে এই সময়ে বাধাটা কোথায়, মানে কেন হতে পারছে না? শোনেন, আমরা আলাপ করছিলাম বিরতির সময় যে ভূমির প্রতি কি প্রচন্ড আকর্ষণ আমাদের দেশের মানুষের। বাঙালিরাও কারো চেয়ে কম না। কাজী রিয়াজুল হক যেটা বললেন এটা খুবই সত্যি, পাহাড়িদের জীবিকার আর কোনো পথ নাই, জমি এবং বন এই দুটোর উপরে তারা বসবাস করে। এখন যেটা হয়েছে এই যুদ্ধের পর, যুদ্ধের কারণে এবং তারপরে যে বাঙালি বসতি স্থাপনকারীরা গেছে, তাতে হচ্ছে যে পাহাড়িদের জায়গা পুনর্বন্টন করে রাষ্ট্র বাঙালিদেরকে দিয়ে দিয়েছে। শুধু যারা কৃষক তারা না, বড় বড় প্লান্টেশন, বাগান, আপনার রাবার বাগান, কাঠের বাগান, ফলের বাগান, এগুলো এমন লোকজনকে দেওয়া হয়েছে যারা গুলশানে কিংবা খুলশিতে থাকে, ওখানে যায়ও না, কিন্তু সেগুলো সেই সেটলার বাঙালিদের দেওয়া হয়নি। না, সেটলার বাঙালিরা তো পেয়েছেই, এবং এই বড় অনেক বড় টপ ক্যাটস যাদেরকে বলে তাদেরকেও দেওয়া হয়েছে। এবং ইদানিং যেটা হয়েছে, মানে সময়টাই দেওয়া হচ্ছে, এটা 79 থেকে 79-এর তখন তদানীন্তন সরকার একটা আইন পাশ করে যে আগে 1900 সালের যে রেগুলেশন ছিল সেটা যাই বলুক না কেন, এখন সরকার চাইলে যে কোনো ডিজার্ভিং ব্যক্তিকে কিংবা এন্টিটিকে জমি দিতে পারবে। এইটা ব্যবহার করে 1979 সালে শুধু সেটলারদেরকে পাহাড়িদের জমির জায়গা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের যে কমন ল্যান্ডসগুলো ছিল এগুলো এই বিভিন্ন এলিট লোকজন আমাদের শহরে যারা কোনোদিন পার্বত্য চট্টগ্রামে যায়নি, তাদেরকে 25 একর প্লট করে দেওয়া হয়েছে প্লান্টেশনের নামে, এবং অনেককে আত্মীয় স্বজন মিলে একই পরিবারের কয়েকজনকে 25 একর করে দিলে যা হয় সেটা হচ্ছে, এর মধ্যে মন্ত্রী থেকে এমপি, রাজনৈতিক নেতা, ব্যাংকার, সিভিল সার্ভেন্ট কেউই বাদ যায়নি, চিত্রনায়করা আছে। তো এটার ফলে কি হয়েছে, আপনার একটা সীমিত জায়গা। 1960 সালে যখন কাপ্তাই ড্যাম হয়, তখনই লরেন্স লফলার বলে একজন জার্মান সুইস গবেষক বলেছিলেন যে অলরেডি এখানে লোড নেওয়ার মতো আর জমি নাই, যেটুকু আছে, কারণ পাহাড়িরা তো ধান চাষ করে, সমতলের পাহাড়িরা। তারপরে যেটা হলো, আপনার কাপ্তাই ড্যামের ফলে একটা বিরাট অংশ জমি হারিয়ে গেল। তারপরে এই যুদ্ধের কারণে, সেটলার আনার কারণে পাহাড়িদের জায়গাগুলো তাদের কাছ থেকে নিয়ে বাঙালি সেটলার অথবা প্লান্টেশন ওনারদেরকে দেওয়া হলো। তার ফলটা কি হলো, যে পাহাড়িদের যেটুকু জায়গা ছিল তার একটা ক্ষুদ্র অংশ, ক্রমশ ক্ষুদ্রতর যে অংশ, তার উপরে এখন সমাধানের পথে হাঁটার তাহলে উপায় কি? মানে এখন তো সমস্যা তাহলে খুব জটিল, প্রায় অসম্ভব এখন যে অবস্থায় চলে গেছে। কারণ যদি সদিচ্ছা থাকতো, যদি পলিটিক্যাল উইল থাকতো, তাহলে 1997 সালের শান্তি চুক্তির পরে চাইলে এই দেশের সরকার এবং রাষ্ট্র মিলে এইটার একটা শান্তিপূর্ণ সহাবস্থান করলেও করতে পারতেন। কিন্তু সেটা করতে গেলে তাদেরকে এই চুক্তির যে শর্তগুলো আছে, যে ধারাগুলো আছে, সেটার প্রতি সম্মান এবং বিশ্বাস দেখাতে হতো। সেটা তো দেখানো হয়নি। যেটা হয়েছে যে চুক্তির কাগজটা আছে, এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, বাই ডিফল্ট এই প্রক্রিয়াগুলো আরও খারাপ হচ্ছে, মানুষ আরও ঢুকছে, জমি আরও বেহাত হয়ে যাচ্ছে, এবং তার ফলে আপনি সহাবস্থান এবং এক ধরনের শান্তি আসার বদলে ঠিক উল্টোটা
শর্তগুলো তৈরি এখনো হয়েছে। কি নতুন করে মানুষ ঢুকছেন এবং পাহাড়ে জমি কিনতে পারছেন? সঞ্জীব রং, একটি আমার প্রশ্ন ডক্টর স্বপন আদনানের কথার সূত্র ধরে। আর আমি জানতে চাই যে পাহাড়িরা এই ভূমি সমস্যা সমাধানের একটা নেতৃত্ব দিতে পারেন কিনা। আমি যে খুব ভালো বুঝি প্রক্রিয়াটি তা নয়, কিন্তু আমরা তো পড়ি যে সেখানে হেড আছেন, পাড়া হেড আছেন, পাহাড়িদের সমাজে কারবারি আছেন, মানে নানা রকম তাদের একটা নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাও আছে। তারা কি কোনো কাগজপত্র সমাধান নিয়ে হাজির হতে পারেন কিনা? দেখুন, ওই পাহাড়ি আদিবাসীরা যেটাকে বলছে আপনার হলো অ্যানসেস্ট্রাল ল্যান্ড রাইটস, মানে আপনার ওই বা কাস্টমারি ল্যান্ড রাইটস, প্রথাগত, যেখান থেকে পরবর্তী সময় আইন হয়, প্রথাগত অধিকার কিন্তু তাদের আছে। এই প্রথাগত অধিকার আপনার আইনেও স্বীকৃত, আবার আন্তর্জাতিক কনভেনশন ডিক্লারেশনগুলোর মধ্যে এর স্বীকৃতি আছে, এবং এগুলোকে মেনেই একটা ভূমি কমিশন আইন হয়েছে। সমাধান আমি যদি বলি, সেটা হলো প্রথমত পাহাড়িদের এই যে প্রথাগত আইনকে স্বীকৃতি দিতে হবে, যেটা চুক্তির মধ্যে লেখা আছে। আর ভূমি কমিশন আইন যেটা মাত্র গত বছর এই যে 18 বছর পর সংশোধিত হলো, যেটা অ্যামেন্ডমেন্ট হলো, যেটা উভয়ের কাছে যেটা গ্রহণযোগ্য হয়েছে, এখন আইন হওয়ার পর একটা বিধি হইতে হয়, বিধি বোধহয় এখনো হয় নাই। এবং এই ভূমি কমিশনে বাঙালি বা সদস্যদের যে প্রতিনিধিত্ব কিন্তু আছে। আমিও আজকে পড়ছিলাম যে একেবারে বর্গমাইলের হিসাব দিয়ে যে এখন ঠিক যত বর্গমাইল জমিতে আসলে ইভেন শান্তি চুক্তি বাস্তবায়ন হলেও করা যায়, সেটাও আসলে যথেষ্ট হবে না, মানে পাহাড়িদের জন্য যথেষ্ট হবে না। আর সেখানে তো আবার সবাইকে কিন্তু মনে রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের আয়তনের 1/10 হলেও সেখানে কিন্তু পাহাড়, পর্বত এবং আপনার চাষযোগ্য জমি কিন্তু খুব বেশি না। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, কঠিন একটা সংগ্রামী জীবন সেখানে যাপন করতে হয়। এবং যে গরিব, অসহায়, দরিদ্র বাঙালিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আমি মনে করি সেটা রাষ্ট্রীয় ভুল। আমি মনে করি তাতে বাঙালিদেরও ভালো হয় নাই, পাহাড়িদেরও ভালো হয় নাই, এবং অনেকেই দুঃখে কষ্টে সেখানে আছেন বাঙালিদের মধ্যেও। যাদেরকে আমরা সেটেলার বলি, তারা কিন্তু সুখে, কিন্তু সবাই কিন্তু সুখে নাই। তো তাদের জন্য রাষ্ট্রের কিছু করা দরকার আমি মনে করি। তো আমার কাছে যেটা সংক্ষেপে মনে হয়, ভূমি কমিশন হয়েছে, বিধি হওয়া দরকার, এবং সবচেয়ে বেশি দরকার হলো পাহাড়ি বাঙালি, আমরা তো সবাই মানুষ এই দেশে, আমরা চাকমা হই, মারমা হই, ত্রিপুরা হই, আমি গাঢ় হই, বাঙালি হই, আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা সবাই পরস্পরকে শ্রদ্ধা করি, আমরা পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল, মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। এখন পার্বত্য চট্টগ্রামে যেটা করতে হবে, এই পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে, যাতে একসাথে কিভাবে আমরা আগামী দিনগুলোতে বসবাস করতে পারি, এই ধরনের ঘটনা যেন না ঘটে, এবং উভয়কে কি বল, উভয়ের অধিকারকে সম্মান শ্রদ্ধা করে এগিয়ে যেতে পারি। আমি জানি না যে আপনার কাছে প্রশ্নটা ভুল, পলিটিক্যালি ইনকারেক্ট মনে হতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানে এত অল্প জমি, আমি যেই প্রশ্ন বারবার ফিরে যেতে চাচ্ছি, বাঙালিরাও এক প্রজন্ম পার হয়ে গেছেন, রাষ্ট্রীয় ভুলেই তাদেরকে নিয়ে যাওয়া হলেও এই অবস্থায় আসলে কি এত স্পর্শকাতর বলেই শেখ হাসিনার সরকারও এটা বাস্তবায়ন করতে পারছেন না? মানে সদিচ্ছার প্রশ্ন আপনি বারবার তুলছেন, কিন্তু সমাধানটাই বা কোথায়? মানে কারণ আপনি বলছেন যে প্রচুর লিজ দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রভাবশালী লোকদের হাত থেকে 25 একর 30 একর জমি ফেরত নেওয়া হবে, তারও তো আসলে কোনো বাস্তবতা নাই। অনিতা, এটা তো আমি 1979 এর কথা বলছি, কিন্তু তাদের তো মালিকানা আছে। আজকে মানে ধরুন প্রায় 40 বছর পর পরিস্থিতি তো আরো জটিল। জটিলটা কিরকম? ওই প্লট যেগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তো আর ফেরত আসেনি। এখন যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোম্পানি, প্রাইভেট কর্পোরেট কোম্পানি, তারা গিয়ে জায়গা দখল করছে, কখনো নিজেদের নামে করছে, কখনো গুন্ডা এবং মস্তান লাগিয়ে দিয়ে জোর করে জায়গাটা নিয়ে তারপরে ওদের কাছ থেকে এটা কিনে নিচ্ছে দখলি সত্ত্বটা। তো এটা করতে গিয়ে তারা যে শুধু পাহাড়িদের জায়গা দখল করছে তা না, এখন যে বাঙালি সেটলারদের জায়গাও এখন কোম্পানিগুলো দখল করা শুরু করছে। কাজেই আপনি এখন পার্বত্য চট্টগ্রামে শুধু জাতিগত বিরোধ দেখছেন, শুধু তাই না, আপনি এখন একটা শ্রেণী সংঘাতও দেখছেন, যে বাঙালিদের ভেতরে জমি দখল করা ভূমিগ্রাসী গ্রুপ চলে এসছে। পাহাড়িদের ভেতরেও আগে যে একতা ছিল, এই সমাজের ভেতরে পুনর্বন্টনের একটা নীতি ছিল, একটা সলিডারিটি ছিল, এই চাপে পড়ে এবং প্রলোভনে পড়ে কিছু কিছু পাহাড়ি হেডম্যান, কারবারি, তারাও তাদের যে দায়িত্বগুলো ছিল সেটা ঠিকমতো পালন করছেন না। অনেক ক্ষেত্রে জমি বিক্রির ব্যাপারে
হেডম্যানের যে স্বাক্ষরের ব্যাপারটা আছে সেটা পয়সা দিয়ে কিনে নেওয়া যাচ্ছে। আর এর উপরে তাদের ভূমি ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনাতেও একটা চিড় ধরেছে। কিন্তু এটা ধরেন খুব মাইনরিটি, খুবই মাইনরিটি, কিন্তু আমি এটা উল্লেখ করলাম এটা বলতে যে পাহাড়িদের ভেতরেও কিন্তু আগের যে সলিডারিটিটা ছিল সেটাতে ভাঙন ধরেছে। তার ফলে যেটা হচ্ছে যে যারা ভূমিগ্রাসী তারা উভয় ক্ষেত্রেই, উভয় সম্প্রদায়ের ক্ষেত্রেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তলার মানুষগুলো বিতাড়িত হচ্ছে, যার জন্য আপনি দেখেন পাহাড়িরা অনেকে পার্বত্য চট্টগ্রাম ছেড়ে চলে আসছে শহরগুলোতে, ঢাকাতে, চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করছে, বিউটি পার্লারে কাজ করছে, যারা পারছে বিদেশ চলে যাচ্ছে এবং বর্ডার ক্রস করে ভারত কিংবা বার্মায়, মায়ানমারে মানুষ যাচ্ছে। এখন আপনি একটা বৃহত্তর প্লটের কথা বলেছিলেন যে গোবিন্দগঞ্জ, নবীনগর থেকে আমি একটা মিল পাই আর কি। মিলটা হচ্ছে এইটাই যে বাংলাদেশে যেহেতু প্রচণ্ড ঘনবসতিপূর্ণ জায়গা, জমির অভাব এবং ক্রমাগত আবাদযোগ্য জমি দখল হয়ে যাচ্ছে শিল্পের জন্যে, বসতির জন্যে, যেটা হয়েছে এখন সবচেয়ে ভ্যালুয়েবল সম্পদটা জমি, এবং সেটা এই জমিটা শুধু কৃষির জন্য না, কৃষিকাজের জন্য না, রিয়েল এস্টেট হিসেবে এই জায়গাগুলো যেটা আমরা ঢাকা শহরে দেখতে পাচ্ছি। আমি কাজী রিয়াজুল হক, আমি যদি ডক্টর স্বপনান্দান এবং সঞ্জীব জংয়ের কথা ঠিক মতো বুঝে থাকি যে শুধু সহিংসতাটাই পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা নয়, বা অন্যায়, অন্যায্যতা, পারস্পরিক আস্থাহীনতাটাই নয়, সেখানে আসলে যে বিশেষ বৈশিষ্ট্য সেটিও একেবারে নষ্ট হতেই চলেছে, কারণ এখনো রিসর্ট করতে মানুষ যাচ্ছে, নানা কারণে মানুষ গিয়ে জমি কিনছে, সেটিও তো একটি সংকট এবং সমস্যার জায়গা। আমাকে কিছু বলতে হবে? আচ্ছা, না, আমার প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা যারা ওখানে বাস করছে এখন, সেটা পাহাড়ি হোক আর সেটেলার হোক, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে কীভাবে থাকতে পারি, এই সমস্ত সহিংসতা যেটা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, নির্যাতন হচ্ছে পাহাড়িদের প্রতি, এই জিনিসগুলোকে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি, তার জন্য আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে এগোতে হবে। এবং এর একটা অগ্রগতি হয়েছে যে 1997 সালে আমাদের শান্তি চুক্তি হয়েছে, এটা একটা বড় চুক্তি, ইটসেলফ ওয়াজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। এখন চুক্তিটার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে ধাপে ধাপে, সেটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো বোধহয় এটা যে সশস্ত্র সংঘাত বন্ধ হয়েছে, তাৎক্ষণিকভাবে বন্ধ হয়েছে। মানে না, সশস্ত্র আন্দোলন পাহাড়িদের দিক থেকে তো আর নাই, ফর্মালি বন্ধ হয়েছে, অনেকটা বন্ধ হয়েছে, এখনো টুকটাক তো সব জায়গায় চলছে, তা বন্ধ হয়েছে। একটা অ্যাচিভমেন্ট তো আমাদের হয়েছিল, তো সেই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখার জন্য আমাদের আশঙ্কা হচ্ছে অ্যাচিভমেন্টটাকে আমাদের ধরে রাখতে হবে এবং আমাদের চুক্তিটাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে। বাস্তবায়িত করতে হলে আমাদের প্রথমে ল্যান্ড ম্যানেজমেন্টে হাত দিতে হবে। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট আছে। এবং ল্যান্ড ম্যানেজমেন্টে হাত দিতে হলে আমরা যে আইনটা আমরা সংশোধন করেছি, দেন এটা একটা অগ্রগতি, যে এই আইন নিয়ে কেউ রাজা আসে না, কেউ আসে না, আলটিমেটলি কিন্তু আইনটা সংশোধিত হয়েছে। এখন এই রুলসটা আমাদের করতে হবে। আমাদেরকে কিছু সিস্টেমে কিছু কথাগুলো আমি বারবার করে বলার চেষ্টা করছিলাম যে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের বুঝতে হবে যে এটা পাহাড়িদের জায়গা, পাহাড়িদের অধিকার, পাহাড়িদের দাবি, পাহাড়িদের সংস্কৃতি আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, সে যেই হোক না কেন শ্রদ্ধা করতে হবে। তার জন্য কোথায় কোথায় তাদের উপর নির্যাতন হচ্ছে, এই যে তাৎক্ষণিকভাবে এখানে প্রশাসনে যাওয়া উচিত ছিল, প্রশাসন কেন সেখানে গেল না, যেটা প্রশাসনের কেন একটা অন্য ধরনের মাইন্ডসেট থাকবে, ওখানে যারা চাকরি করবে তাদের প্রত্যেকে যাতে পাহাড়ের সংস্কৃতি যেটা, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। কাজী রিয়াজুল হক, সঞ্জীব জং, একদম শেষ প্রশ্ন, যে আজ মানে আপনার নিশ্চয়ই মনে আছে যে 1989 সালে মে মাসে, মানে প্রায় 30 বছর আগে, এই লংগদুতেই গণহত্যা বলে পাহাড়িরা বলেন যে গণহত্যা হয়েছিল, এরকমই একজন বাঙালি উপজেলা চেয়ারম্যানের লাশ পাওয়া যায় এবং তারপরে এই একই ঘটনা। কিন্তু তখন সে খবর বাংলাদেশের কোনো জাতীয় দৈনিকে প্রকাশ পায় নাই। আমরা আমাদের অসহনশীলতার কথা বলছি, আমাদের সহাবস্থানের সমস্যার কথা বলছি, কিন্তু আপনি একটা রাষ্ট্রীয় পরিবর্তনও দেখেন কিনা, যে সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে অনেক জায়গায় তো কার্যকর হোক না হোক পাহাড়ি মানুষের প্রতিনিধিত্ব হচ্ছে, তাতে কি আসলে কোনো সমাজের অ্যাটিটিউডে কোনো পরিবর্তন হচ্ছে? আপনি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ হিসেবে কিভাবে দেখেন সেটা? একটা বড় পরিবর্তন তো অবশ্যই হয়েছে। সেটা হলো যে আমরা জাতীয় পর্যায়ে এসে কথা বলছি, জাতীয় মানবাধিকার কমিশন হয়েছে, কথা বলছেন, এবং এই সদস্য আছে এবং চেষ্টা করছেন। অনেক সীমাবদ্ধতা আছে, আইন করছেন। তার মানে আপনার এক ধরনের সচেতনতা আদিবাসী পাহাড়ি মানুষ
মানুষের অধিকার সম্পর্কে, তাদের মানবাধিকার সম্পর্কে তৈরি হয়েছে। 1989 সালে লংগদুতে যে গণহত্যা হয়েছিল, 25 জনের অধিক নিহত হয়েছিলেন এবং অসংখ্য নিখোঁজ সে সময়, এবং সেটা জাতীয় পত্র পত্রিকায় সে সময় আসে নাই। এবং এই লংগদুর ঘটনার কারণেই পাহাড়ি ছাত্র পরিষদের জন্ম হয়েছিল ওই মে মাসেই। তো এটা বড় ধরনের পরিবর্তন তো হয়েছে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে পার্বত্য চট্টগ্রামে সংক্ষেপে আমি একটা চুক্তি বাস্তবায়ন, ভূমি অধিকার, এটা অনেক বড় ব্যাপার। আমি কি বলে সহজ সমাধানযোগ্য একটা অনুরোধ রাখতে চাই আজকে, সেটা হলো যে পার্বত্য চট্টগ্রামে অন্তত সেখানে যিনি জেলা প্রশাসক হবেন, এসপি হবেন, সরকারি কর্মকর্তা হবেন, এমনকি সেনাবাহিনীর কর্নেল, মেজর, একেবারে আপনার অনুভূতি সম্পন্ন মানুষ, সংবেদনশীল পাহাড়ি মানুষের প্রতি, অন্য মানুষের প্রতি, অথবা যে কোনো মানুষের প্রতি, মানব জাতির প্রতি সহানুভূতিশীল একজন অফিসারকে যদি সেখানে নিয়োগ দেওয়া হয় বাছাই করে, আমার মনে হয় চুক্তি বাস্তবায়ন হোক বা না হোক, অন্যান্য সমস্যার সমাধান হোক বা না হোক, অন্তত ওই সংবেদনশীল মানুষ অন্তত মেজর সমস্যার সমাধান ও দাঁড়ায় ওখানে দাঁড়ায় অন্তত সারা বলতে দেশেই পারবে। সেরকম মানুষই চাইবেন। অসংখ্য ধন্যবাদ কাজী রিয়াজুল হক, সঞ্জীব দ্রং, ডক্টর স্বপন আদনান। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আজকের রাজকাহনে। আজও আপনাদের আর সাফল্য গাথা দেখানোর সময় নাই। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।